ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংস্কার সম্মত হয় তাহলে ভোট ডিসেম্বরেই হতে পারে, অন্যথায় আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, 6টি কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর জুলাই চার্টারে স্বাক্ষরিত হবে। তারপর কিছু সংস্কার বর্তমান সরকার এবং বাকি সংস্কার নির্বাচিত রাজনৈতিক সরকার করবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট এবং নির্বাহী পরিচালক সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মিলাম এবং জন ড্যানিলোভিচ রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে কথা বলেন তিনি। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মিয়ানমারের শরণার্থীদের জন্য কমে আসা আন্তর্জাতিক সহায়তা, আগের সরকারের সময় লুট হওয়া $1 বিলিয়ন উদ্ধারের প্রচেষ্টা, প্রধান উপদেষ্টার সার্ক পুনর্জীবিত করার উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকে নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় বলেও জানিয়েছেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন। অন্তর্বর্তী সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপর নির্বাচনে এই সময়সীমা নির্ভর করছে, কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সংস্কারকে প্রয়োজনীয় বলে মনে করেন ডক্টর ইউনূস। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, গত বছরে একই সময়ের সাথে তুলনা করলে দেখা যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে। তবে অধ্যাপক ইউনূস বাংলাদেশের বর্তমান দুর্দশার জন্য আগের সরকারকে দায়ী করেন। When do you plan on having elections? I made it very clear that if reforms can be done as quickly as we wish, December will be a time that we will hold election. That's অন্তর্বর্তী সরকার জননিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে পারেনি, ফলে চলতি বছর নির্বাচন আয়োজন কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাজিদ ইসলাম। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার রয়টার্স প্রতিবেদনটি প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, স্বল্প মেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যক্রম স্বাভাবিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি উন্নতি হবে বলে আশা ছিল। তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও তা প্রত্যাশা অনুযায়ী হয়নি। বিরাজমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তিনি আরও বলেন, যখনই অনুষ্ঠিত হোক নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি। তবে নির্বাচন অনুষ্ঠানের আগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ওপর ঐক্যমত্যে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দলিলটি জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন করা ও আন্দোলনে নিহত 1000 জনের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা হচ্ছে তা রুখে দিতে কঠোর পথে হাঁটতে চায় বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। তারা এ বিষয়ে দিনভর প্রধান নির্বাচন কমিশনের দফতরের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। আগামী বুধবারের মধ্যে সংক্রান্ত বিষয়ে দৃশ্যমান পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সিএসি। তিনি বলেছেন, সরকার থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যে সামনে জাতীয় নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্যক্রম স্থানান্তর করা হলে সব ধরনের সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা। এনআইডি কর্মযোগ্য নিয়ে দিনভর চলে তুলকালাম কাণ্ড। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে আন্দোলনে যেতে পারেন এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা। সেই লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের দপ্তরের সামনে জড়ো হয় এনআইডি সংশ্লিষ্ট কর্মকর্তারা। দিতে থাকেন স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সিইসির সাথে দেখা করার পর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন এএমএম নাসির উদ্দিন। কথা বলেন এনআইডি স্থানান্তর প্রক্রিয়ার বিষয় নিয়ে সরকারের সাথে আলোচনার প্রসঙ্গ। আই এম নট দ্য আলটিমেট ডিসিশন মেকার, এটা বুঝতে হবে আপনাদেরকে। আমি ইলেকশন কমিশনকে রিপ্রেজেন্ট করি। আমি ইলেকশন কমিশনের পক্ষে কথা বলতে পারি, ইলেকশন কমিশনের অবস্থান তুলে ধরতে পারি সরকারের কাছে। যেখানে যেখানে যা করার বক্তব্য তুলে ধরার জায়গা আছে সে সব জায়গায় আমরা তুলে ধরবো। এটাই তো। আর এদিকে এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা করা হচ্ছে তা রুখতে এবং আগামী 12 মার্চের মধ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে না পেলে কঠোর সিদ্ধান্তের হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা। প্রধান নির্বাচন কমিশনারকেও স্মারকলিপি প্রদান করেন তারা। এনআইডি থেকে এর আগে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য একটা চক্রান্ত ছিল,
আপনারা জানেন যে গত স্বৈরাচারের আমলে এনআইডি নিয়ে কিছু ব্যবসাপাতি হয়েছে। আমরা চাচ্ছি না এনআইডি নিয়ে কোনো ব্যবসাপাতি হোক। সেটা এনআইডি ইলেকশন কমিশন ইন্টিগ্রাল পার্ট। আপনারা জানেন যে ভোটার তালিকার বাই প্রোডাক্ট এনআইডি এবং ভোটার তালিকার ডাটাবেস এনআইডি তৈরি হয়। এটা নির্বাচন কমিশনের একটা অন্যতম কাজ। সেটা আগামী 12 তারিখ পর্যন্ত আমরা কমিশনের এই এনআইডি আইন বাতিল করে নির্বাচন কমিশনে পুনরায় পুনঃস্থাপন করার জন্য আগামী বুধবার পর্যন্ত সময় দিয়েছি। তার মধ্যে যদি এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয়, বৃহস্পতিবারে আমরা সারা দেশে 11টা থেকে 1টা পর্যন্ত সকল অফিসে, আমাদের নির্বাচন অফিসগুলোতে এবং সচিবালয় সহ আমরা মানববন্ধন করব। অপরদিকে এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে নিবন্ধনের বিষয়ে বৈঠক করেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির একাংশ সভাপতি শেখ সালাউদ্দিন। নির্বাচন কমিশন আমাদের স্পষ্ট বলেছে যে আপনারা ওরা যে চিঠি দিতেছে খণ্ডন করেন, আপনাদের পক্ষে সবকিছু আছে। অবস্থিত অপু, মাই টিভি, ঢাকা। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 8 জন বিশিষ্ট ব্যক্তি 2025 সালে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। মুক্তিযুদ্ধের মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক এম.এ.জি. ওসমানী মরণোত্তর, কবি আল মাহমুদ মরণোত্তর, ভাস্কর নভেরা আহমেদ মরণোত্তর, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম মরণোত্তর, পপ সম্রাট আজম খান মরণোত্তর, লেখক গবেষক ও রাজনৈতিক বদরুদ্দিন ওমর, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ মরণোত্তর এবং ছাত্রলীগ কর্মীদের নির্যাতন নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার 1977 সাল থেকে প্রতি বছর পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কার প্রাপ্ত ব্যক্তিকে 5 লাখ টাকা, 18 ক্যারেট মানের 50 গ্রাম সোনার পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননা পত্র দেয়া হয়। গত বছর 10 জনকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান চালানোর অধিকার কারণেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুর রাজধানী পল্টনে টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব হচ্ছে এটা অস্বীকার করা যাচ্ছে না, জনগণকে সচেতন হতে হবে। জনগণ উচ্ছৃঙ্খল হলে নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, মব প্রতিরোধ কাজ করছে, অভিযুক্তদের আইনের আওতায় আনা হচ্ছে। এছাড়া মহাসড়কে যেসব জায়গায় ডাকাতি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, রমজান ও ঈদ ঘিরে ডাকাতি আর ছিনতাই রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো, এবং যে জায়গায় হচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। দেশের আইন অনুযায়ী হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন। এটি সহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা সমাবেশ ও যে কোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএনপি। আজ বৃহস্পতিবার ডিএনপি মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনা 2009 সালে 22 অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক হিজবুত তাহরিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠন কর্তৃক সভা সমাবেশ, মিছিল, পোস্টার, লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণা সহ সকল কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। হিজবুত তাহরির সহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা সমাবেশ ও যে কোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগে রায় ঘোষণা করেন। পরে আইনজীবীরা জানান, গায়ের জোরে এ মামলায় 2 জনকে সাজা দেওয়া হয়েছিল। এ মামলায় রায়ের ঢাকা তৃতীয় বিশেষ জজ মোহাম্মদ মোতার হোসেন 2013 সালে 17 নভেম্বর তারেককে বেকসুর খালাস দিয়েছিলেন। আর গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হয়েছিল 7 বছর কারাদণ্ড এবং 40 কোটি টাকার অর্থদণ্ড। আজকে অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস, এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন।
আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন, অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকার প্রধান বিচারপতি সহ বিচার বিভাগকে হেয় অসম্মান করা হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে মন্তব্য করেন। আদালত বলেন, সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়, অথচ রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় সুপ্রিম কোর্টকে হেয় করা হয়েছে। পরে হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকার প্রধান বিচারপতি সহ বিচার বিভাগকে হেয় ও অসম্মান করায় সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে তলব করেন। আগামী 18 মার্চ তাকে হাজির হতে বলা হয়। একই সঙ্গে গত 2 মার্চ জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকার কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত করা হয়। পাশাপাশি রুল জারি করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় রিয়াজুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় ঢাকা 20 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে রিমান্ডে আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক ওমর ফারুক তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ কালাম খান জানান, রিয়াজুল হত্যাকাণ্ডের প্রত্যক্ষ মদত রয়েছে এম এ মালিকের। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে দেশের নারীর অধিকার আদায় সহ শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। দুপুরে গুলশান শুটিং ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর বাণিজ্য মেলায় তিনি এ মন্তব্য করেন। মিন্টু বলেন, গণতান্ত্রিক দেশে যে কারো কিছু চাওয়ার অধিকার রয়েছে, তবে সেটি যদি হয় জাতীয় স্বার্থে তবে তা জনগণের মতামতের ভিত্তিতে করতে হবে। ওনারা একটা জিনিস চাইতেই পারে, সংবিধান পরিবর্তন চাইতে পারে, নতুন সংবিধান চাইতে পারে, যদি কোনো রাজনৈতিক দল সে ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যায় আর জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে তারা ওই ম্যান্ডেট অনুযায়ী কাজ করবেন। যখনই দেশের নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা হবে তখনই এখনকার যে আইন শৃঙ্খলার যে সমস্যা, এখনকার যে নারীদের উপরে যে নির্যাতন, এগুলি সবই কমে আসবে। আসন্ন ঈদে নৌপথের কোনো যানবাহন অতিরিক্ত ভাড়া আদায় করলে রুট পারমিট বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ে আসন্ন ঈদে নৌপথে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে 15 রমজান পর থেকে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখারও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এসব তদারকি করতে নৌ পুলিশের পাশাপাশি নৌবাহিনীর সদস্যদেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 15 রমজানের পর থেকে রাতের বেলায় বাল্কহেড ও স্পিড বোট চলাচল বন্ধ থাকবে বলেও জানান উপদেষ্টা সাখাওয়াত হোসেন। ওই নির্ধারিত ভাড়া ঈদের দিন বা ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন যাতে যাত্রীরা দেখতে পারে। অতিরিক্ত যাত্রী বহন করতে পারবেন না। অতিরিক্ত যাত্রী বহন করলে আমাদের ইন্সপেক্টর থাকবে, শুধু সদরঘাটে না, রাস্তায় কোনো যদি নেন কোনো লঞ্চ মালিকেরা বা জাহাজ মালিকেরা, সেটার জন্য কোস্টগার্ডকে বলা হয়েছে। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও আবরার ফাহাদের পিতা বরকতুল্লাহ। দুপুরে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে এসে আনুষ্ঠানিকভাবে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করেন তারা। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, আবরার ফাহাদ হচ্ছেন আগ্রাসন বিরোধী সংগ্রামের চেইন। কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদি, যুগ্ম সচিব আমিনুল ইসলাম। এর আগে সকালে কুমারখালীর কয়া গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে সেখানে আবরার ফাহাদের নামে নির্মিত মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। হয়তো আজকের এই স্টেডিয়ামের নামকরণ তারা করেছেন। আবরার ফাহাদের যে হত্যাকাণ্ড, সে যে বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমরা এই বিষয়টি ক্যাবিনেটেও উঠেছে। এবার মাই টিভি বিশেষ।
এবার ঈদ উল ফিতরেও সারা দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে চিত্রনায়ক সাকিব খান অভিনীত বরবাদ আর অন্য কয়েকটির সাথে এবারও মুক্তি মিছিলে রয়েছে জাজ মাল্টিমিডিয়ার ব্যতিক্রমধর্মী সিনেমা জিন 3। নির্মাতারা বলেছেন দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না থাকার ফলে এবার ঈদে কটি সিনেমা মুক্তি পাচ্ছে সেটিও যেন ধোঁয়াশায় থেকে যাচ্ছে। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। এবার ঈদে মুক্তির তালিকায় রয়েছে ঢাকাই চলচ্চিত্রের কিং খান খ্যাত সাকিব খান অভিনীত বরবাদ এবং জাজ মাল্টিমিডিয়ার জিন 3 সহ আরও বেশ কটি সিনেমা। কিন্তু মোটা দাগে দেখা যায় এবার ঈদে মুক্তির তালিকায় অন্যান্য যেসব সিনেমা মুক্তির মিছিলে রয়েছে মিডিয়াতে সেসব সিনেমার আওয়াজ নেই বললেই চলে। একটা সময় ঈদে সিনেমা মুক্তি নিয়ে রাজধানীর সিনেমা হলে বিরাজ করত এক ধরনের উৎসবমুখর পরিবেশ, কিন্তু এখন সে চিত্র গেছে পাল্টে। এবার ঈদে কি কি ছবি মুক্তি পাচ্ছে তা নিয়েও সিনেমা প্রেমীদের রয়েছে আগ্রহ, আর তাই ছবি মুক্তির বিষয়ে সংশ্লিষ্টদের নীরবতা দেখে তাদের ছুটে আসা সিনেমা হলে। ছবি তো আমরা পাইনি, এখনো পোস্টার পাইনি, পাইলে সেটা আমরা দেখতে পাবো কোন ছবি আসতেছে, দেখা যাবে ঈদের ছবি কোনটা আসে। ঈদের ছবি তো এখন কি আসে তত জানি না, সামনে রোজা 15-র মধ্যে মনে হয় যে ভালো ছবি আসার সম্ভাবনা আছে। নগরীর অভিজাত সিনেমা হলেও এখনো পর্যন্ত দেখা মেলেনি ঈদের সিনেমার পোস্টার। এসব হলে বাংলা সিনেমা না চলার ফলে অনেকেই আবার বাধ্য হয়ে দেখছেন ইংরেজি সিনেমা। বাংলা ছবি দেখতে আসছি, কিন্তু বাংলা ছবি এখন চলতেছে না, এখন সবগুলো ইংরেজি ছবি চলতেছে, এই জন্য ইংরেজি ছবি দেখতে আসছি। আর দেখে গেলাম যে ঈদের কি সিনেমা চলবে সেটা খবর নিয়ে গেলাম। অন্যান্য বছরের রোজার এই সময়ে ঈদের সিনেমা মুক্তি নিয়ে ঢাকায় চলচ্চিত্র পাড়া যেন থাকত চলচ্চিত্র সংশ্লিষ্টদের পদচারণায় মুখরিত, কিন্তু এখানেও সেই চিত্র যেন একেবারেই উল্টো। যে সময়টাতে ছেয়ে থাকবার কথা ঈদের সিনেমার পোস্টার, এখন সেই স্থানে পোস্টার তো দূরের কথা, বরং এফডিসি যেন দিনকে দিন পরিণত হয়ে উঠছে জনশূন্যে। আর তাই ঈদের মুক্তির মিছিলে থাকা সিনেমা প্রসঙ্গে চলচ্চিত্র নির্মাতারা বললেন এই ঈদে এবারও মুক্তি পাচ্ছে বেশ কটি ছবি। ঈদের সিনেমা মুক্তির বিষয়টি বিরাট একটা উৎসবের মতো ছিল, সেই উৎসবটা হারিয়ে ফেলছি আমরা। যতবারই ঈদ আসছে ছবির সংখ্যা কমে আসছে, আর এবারে ঈদের সম্ভবত ওইভাবে আমরা আমাদের জানাই নাই যে কি কি ছবি মুক্তি পাচ্ছে। সম্ভবত জাজের একটি সিনেমা আছে, বাইরের একটি ছবির নাম শুনতেছি, কিন্তু এনাফ না। বরবাদ, পিনিক, জিন, জঙ্গি, দাগ, আরও 2টা প্রোডাকশন আসতে পারে, সেটা হচ্ছে শয়তান নামে একটা ছবি আর বউ নামে একটি ছবি আসার সম্ভাবনা আছে। তারা জানান দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে বাড়বে ঢাকায় চলচ্চিত্রের ঈদের সিনেমার সংখ্যাও। আমাদের সিনেমার যে নেতৃত্ব তারা এই ব্যাপারে এগিয়ে আসা উচিত যে কিভাবে ছবি বাড়ানো যায়, ঈদ উৎসবে সিনেমা মুক্তি দেওয়া যায়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবার আমাদের কৃষি। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলের মিষ্টি কুমড়ার খ্যাতি দেশ জুড়ে। এই মৌসুমে বিলের বিস্তীর্ণ এলাকা আবাদ হয়েছে স্থানীয় জাতের মিষ্টি কুমড়া। স্বাদের সেরা আর আকৃতিতে বিশাল হওয়ায় বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন আড়িয়াল বিলের মাটির গুণগত মান ভালো হওয়ার কারণে মিষ্টি কুমড়া সুস্বাদু ও মান ভালো থাকায় সারা দেশে চাহিদা অনেক বেশি। প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বিশাল আকারের এইসব কুমড়ার চাষ হয় মুন্সিগঞ্জের শ্রীনগরের আড়িয়াল বিলে। মাটির গুণাগুণের কারণে অল্প যত্নেই সেখানে উৎপাদন হয় বিশাল আকারের মিষ্টি কুমড়া। এবছর 245 হেক্টর জমিতে আবাদ হয়েছে দেশীয় জাতের এসব মিষ্টি কুমড়া। ফলনও হয়েছে ভালো, আকার ও স্বাদ ভালো হয় এই জাতের কুমড়ার কদর রয়েছে বেশ। আমরা বড় বড় ধাপ দিই, কচুরি বিলে কচুরি করে, এই কচুরির ধাপে কুমড় বড় হয়। অনেক বড় বড় কুমড়, একটা কুমড় বড় করে 1000 2000 এরকম বিঘা, 500 600। এই দেশে আমাদের দেশের কুমড় বড় হয় কারণ আমাদের দেশের মাটি ভালো, উর্বরতা বেশি, এজন্য। এরই মধ্যে জমি থেকে উত্তোলন করে বাজারে বিক্রি শুরু হয়েছে বিলের মিষ্টি কুমড়া। বাজারে এই মিষ্টি কুমড়ার চাহিদা থাকায় দামও মিলছে বেশ ভালো। মিষ্টি কুমড় অনেক আল্লাহ দিছে, পয়সাগুলিও ভালো দিছে। এখন বর্তমানে চতুর্দিকে সারা বাংলাদেশে মিষ্টি কুমড়ের চাহিদা, আর দামও বেশি আর দামও কম। অনেক জায়গায় আমরা বীজ নিচ্ছি, আমাদের এখানে কিন্তু কাম হয় না, এত বড় হয় না। আল্লাহর এটা দান, তার এটা বানি, বুঝছেন? ওই হুজুরের দোয়া করে গেছে যে আল্লাহ কত বড় তুমি এই বিলে দিতে পারো, ওই বিলে তার দোয়ার থেকে আমরা এই বুড়া আমল থেকে কইতাছি, ওন থেকে আমরা পাইতেছি। আড়িয়াল বিলের বৈচিত্র্যময় মিষ্টি কুমড়াকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন স্থানীয় কৃষি বিভাগ। প্রতি বছরে অনেক জমিতে মিষ্টি কুমড়া হয়। এবছরে প্রায় 225 হেক্টর জমিতে আমাদের মিষ্টি কুমড়া আবাদ হয়েছে। এখানে কিন্তু এভারেজে
প্রায় 40 টন ফলন হয়। এক একটা মিষ্টি কুমড়া 1.5 মণ 2 মণ পর্যন্ত হতে পারে এখানে। আসলে এখানে মিষ্টি কুমড়া উৎপাদনের যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যেই বোধহয় কিছু বিষয় আছে। এখানে তারা কচুরিপানার মধ্যেই কিন্তু বীজটা একটা ব্যাগের মধ্যে করে লাগিয়ে দেয়। আমার মনে হয় এটার জন্যই এই কুমড়ার ফলনটা এরকম হয়। আড়িয়াল বিলের সবচেয়ে বড় কুমড়াগুলো 2 থেকে 2.5 মণ পর্যন্ত হয়ে থাকে। যে কুমড়োগুলো আকারে ছোট সেগুলোর ওজন হয় কম হলেও অন্তত 15 থেকে 20 কেজি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।